আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। বাসায় লাগানো হয়নি নতুন বৈদ্যুতিক যন্ত্র, বাড়েনি বিদ্যুতের ব্যবহার। এরপর জুনে দ্বিগুণ বিল এসেছে রাজধানীর বহু গ্রাহকের। বিশ্লেষকরা বলছেন, অস্বাভাবিক বিলের অভিযোগ দীর্ঘদিনের হলেও সমাধান দিতে ব্যর্থ বিইআরসি। কমিটি করে এসব সমাধানের তাগিদ তাদের। মাহবুবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটি মানুষের মেগাসিটি ঢাকায় নিত্য নতুন ভোগান্তির শেষ নেই। এরপর নতুন করে যোগ হয়েছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। 3 সদস্যের পরিবার নিয়ে মোহাম্মদপুরের আদাবরে থাকেন নাসরিন নাহার। প্রতি মাসে বিদ্যুৎ খরচের জন্য তাকে গুনতে হতো 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু হঠাৎ করেই জুন মাসে দ্বিগুণ বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়ে তার। তো আমি নর্মালি যেরকম এসি সারি সেটার থেকেও কম ছাড়া হয়েছে। বেসিক্যালি আমাদের আসে আপনার যদি আমি ধরি, আমি স্বাভাবিক ধরলে আমাদের 6 স্বাভাবিক, সেখানে 2-1 মাসে বেশি গরম হলে 7 কি 7.5, কিন্তু এবার এসছে আমাদের 14। জুন মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার শিকার রাজধানীর মিরপুর, বসুন্ধরা সহ আরও কয়েকটি এলাকার অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, বাসায় নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস যুক্ত না হলেও হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল। বিল এরকম 7,000, 8,000, বড়জন 9,000, মানে 10,000 কোনোভাবেই ক্রস করেনি একদম গ্রীষ্মকালে। তো এখন তো বর্ষাকালে আমার ওইভাবে এসি চলে না, আমার ওইভাবে অন্য কোনো বাড়তি কিছু চলে না। সেখানে আমার বিল এই মাসে 17,906 টাকা। জুনে হচ্ছে 16,500 টাকা বিল আসছে আমার, যেটা একদম আমাদের সাথে সামঞ্জস্যই হচ্ছে না। কারণ এই কারণে যে আমরা জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা দেশের বাইরে ছিলাম। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে রাজি হননি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। যদি এই সমস্যা সমাধানের এখতিয়ার তাদেরই। প্রথমত বাসা বাড়িতে আর দেবে না। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, অস্বাভাবিক বিলের অভিযোগ দীর্ঘদিনের হলেও সমাধান দিতে ব্যর্থ হয়েছে বিইআরসি। ফলে নানান ব্যাখ্যা দিয়ে দায় সারতে হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। এইভাবে টাকা বিল বেড়ে যাচ্ছে, তাদের কথা সত্যি কিনা সেটাও তো দেখতে হবে যাচাই করে। অবশ্য সরকারের এখানে উদ্যোগ নেওয়াটা খুব প্যাসিভ, কারণ তো স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে তো বিইআরসিতে তারা প্রতিষ্ঠিত করেই রেখেছে, সুতরাং ওই কাজটা তো তাদের। এবং সেটা আমরা বুঝতে পারছি যে সেটার নিষ্পত্তি করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় ব্যক্তিবর্গরা। তার পরামর্শ, অস্বাভাবিক বিলের অভিযোগ খতিয়ে দেখতে হবে তৃতীয় পক্ষের মাধ্যমে। পাশাপাশি বিইআরসি, ভোক্তা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে কমিটি গঠন করে নিষ্পত্তি করতে হবে প্রতিটি অভিযোগের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌরিন আজিজ। মৌরিন, সকাল থেকে আপনার কাছে আপডেট জানছিলাম, বেলা বাড়ার সাথে গ্যাসের চাপ কমার যে বিষয়টি, বিস্তারিত জানাবেন, এখন কি পরিস্থিতি? জয়ী, আমরা সকাল 8টা থেকেই বিভিন্ন ফিলিং স্টেশন, সিএনজি স্টেশন আসলে ঘুরে দেখছিলাম এবং সব জায়গায় একই অবস্থা, দীর্ঘ সারি, গ্যাসের সংকট, গ্যাস না পেয়ে তেলের সারিতে আসলে মানুষ যাচ্ছেন নিতে। সেই জায়গা থেকে এখন আমরা রয়েছি মহাখালীতে এবং মহাখালীতেও আপনি দেখতে পাচ্ছেন আমার দুই পাশে আসলে গাড়ি এবং সিএনজির দীর্ঘ সারি, এবং সিএনজি চালকরা যেটি আসলে অভিযোগ করছিলেন যে সকাল 9টা থেকে এসে দাঁড়িয়ে থেকে এখন পর্যন্ত তারা গ্যাস পাচ্ছেন না, এখনও সারিতে দাঁড়িয়ে আছেন। যারা পাচ্ছেন তারা আসলে সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 100 টাকার গ্যাস পাচ্ছেন। সিএনজি চালকরা বলছিলেন যে আসলে এই যে 100 টাকার গ্যাস দিয়ে তারা 2টা থেকে 3টা আসলে টিপ মারার পরে আবার তাদেরকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে গ্যাসের জন্য আসলে দাঁড়িয়ে থাকতে হবে এবং আবার সেই 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের গ্যাস নিতে হবে। কিন্তু এখানে আসলে জমার টাকা উঠাতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন তারা বলছেন যে 1150 থেকে 1200 টাকা আসলে জমা দিতে হয় প্রত্যেক সিএনজিতে। সেই জায়গা থেকে আসলে 2-3টা টিপ মারার পরেই যদি আবার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হয়, সেই জায়গা থেকে তারা অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। এবং সাথে সাথে যারা সিএনজিতে চড়ছেন, যেই ক্রেতারা চড়ছেন তারাও আসলে ভোগান্তিতে রয়েছেন, কারণ যেই গ্রাহকরা সিএনজি ব্যবহার করছেন তাদেরকেও 100-200 টাকা বাড়তি ভাড়া দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে। আপনাকে যদি একটু বলতে চাই যে আসলে পেট্রো বাংলার একটি তথ্য যদি আমি আপনাকে জানাতে চাই যে আমাদের দেশে
দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট, যদিও গত বছর থেকে সরবরাহ করা হচ্ছে 270 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির যে দুর্ঘটনাটি হয়েছে, অগ্নি দুর্ঘটনার কারণে যে টার্মিনালটি রয়েছে সেটির আসলে বন্ধ থাকায় এই সংকট আরও আসলে বাড়ছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম। বিএনপি, ছাত্রদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজের সই করা আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুপক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ও চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। জেলা ছাত্রদল ও বিএনপিও আলাদা কর্মসূচির ঘোষণা দেয় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে গতকাল জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংসদের পরবর্তী অধিবেশনে যোগ দিতে পারবেন চট্টগ্রাম 2 আসনের এমপি সরওয়ার আলমগীর। জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরওয়ারের মনোনয়ন বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। উচ্চ আদালত প্রার্থিতা ফিরিয়ে দিলে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন নির্বাচনে। তবে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল ফল প্রকাশ। পরবর্তীতে সরওয়ার আলমগীরের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে 9 জুলাই রায় দেন হাইকোর্ট। এতে তার প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বহাল চায় জামায়াতে ইসলামী। আরও কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে দলটি। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ অন্য কমিশনাররা। এর আগে 21 জুলাই কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত হয়, যার বিরোধিতা করেছে জামায়াত। যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, 2 হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করবে। সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না। হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন। সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন এবং হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট।
প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে মামলার নথি। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য ছিল। ইসলামী ব্যাংকের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েও কোনো একক গ্রুপ 10% বেশি শেয়ার নিতে পারে না। তবে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে এস আলম গ্রুপ নামে বেনামে 80% বেশি শেয়ার কিনেছে। এই নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা না নেওয়ার রিট করেছেন বলে জানান এই আইনজীবী। জুলাই সনদ বাস্তবায়নে অহেতুক কালক্ষেপণ করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই অভিযোগ করেছেন বক্তারা। তারা বলেন, সনদ বাস্তবায়নের সুস্পষ্ট সময়সীমা না দিয়ে নতুন করে আলোচনার কথা বলা হচ্ছে, যা মূলত বাস্তবায়নের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করারই কৌশল। সরকারের অবস্থান নিয়ে উদ্বেগও জানান আলোচকরা। মন্তব্য করেন, সরকারের বলছে সংবিধান সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু কবে নাগাদ করা হবে তার কোনো রোডম্যাপ নেই। সংবাদপত্রের অবশ্যই কিছু মাত্রায় স্বাধীন একটা চরিত্র থাকবে, সেই চরিত্র গভর্নমেন্টও কন্ট্রোল করতে পারবে না বা ওনাররাও কন্ট্রোল করবে না। ক্যাপিটালিস্ট